স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুঝিলের সাথে আছে আমি শামীম জাহেদ। সময় পার হবার পরও শিল্প মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজারীবাগে ঢুকছে কাঁচা চামড়া। পাশাপাশি ট্যানারিগুলোতে চলছে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করার প্রথম ধাপ ওয়েট ব্লুর কাজ। আজ আমরা আলোচনা করব ট্যানারি স্থানান্তর নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন চামড়া শিল্প বিশেষজ্ঞ জালালউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহি। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। হাজারীবাগের ট্যানারি সাভারের চামড়া শিল্পনগরীতে সরিয়ে নিতে এক যুগে অন্তত ৩০ দফা সময় পেয়েছে শিল্প মালিকরা। সবশেষ বৈঠকে ৩১ জানুয়ারির মধ্যে সাভারে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করার প্রথম ধাপ ওয়েট ব্লুর কাজ শুরু করার নির্দেশ দেয় শিল্প মন্ত্রণালয়। ১ ফেব্রুয়ারি থেকে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়, কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশ মানছে না ট্যানারি মালিকরা। কাঁচা চামড়া বোঝাই ট্রাক ঢুকতে দেখা গেছে হাজারীবাগে। জানতে চাইলে চামড়া পরিবহনকারীরা ক্যামেরায় কথা বলতে রাজি হননি। কাঁচা চামড়া প্রবেশ বন্ধে হাজারীবাগ থানায় চিঠি দিয়েছে শিল্প মন্ত্রণালয়, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। চিঠি পাইছি, এখন আমাদের তো যেহেতু শিল্প মন্ত্রণালয় বলছে, এই ক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদের সাথে আলাপ করে যেটা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সরেজমিনে দেখা গেছে অনেক ট্যানারিতে কাঁচা চামড়া মজুত করা হচ্ছে। নির্দেশ অমান্য করে এসব ট্যানারিতে মজুত করা কাঁচা চামড়া ওয়েট ব্লু করা হচ্ছে। আমাদের সব জিনিসপত্র এই ট্যানারি সব ওখানে নেওয়া আছে, যে কোনো সময় শুরু করা যাবে। শুধু ড্রামগুলো শিফট করলে আমরা ব্লু ওয়েট চালু করতে পারবো। পরিবেশবাদীদের অভিযোগ, মন্ত্রণালয়ের উদাসীনতায় হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নিচ্ছেন না মালিকরা। বারবার সময়সীমা দেওয়া হচ্ছে, বারবার সময়সীমা ক্রস করা হচ্ছে। এই বিষয়টা কিন্তু ব্যবসায়ীদের সাথে যোগসাজশেই করা হচ্ছে। বিসিকের সবশেষ হিসাব বলছে সাভারে ওয়েট ব্লুর কাজ শুরু করেছে মাত্র ৪৪টি ট্যানারি। মার্চের মধ্যে সব ট্যানারি পুরোপুরি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আলোচনা। জনাব জালালউদ্দিন আহমেদ এবং জনাব মহিউদ্দিন আহমেদ মাহিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব মহিউদ্দিন আহমেদ, প্রথম প্রশ্ন আপনার কাছে করতে চাই, সর্বশেষ হাজারীবাগের কি খবর? আমরা একটা টিভি প্রতিবেদন দেখলাম, পার্শিয়ালি যে জিনিসটা আমি বলতে চাই যে ৩১শে জানুয়ারির মধ্যে হাজারীবাগে যে কাঁচা চামড়ার প্রবেশ অ্যাপ্লিকেবল ছিল, 1 ফেব্রুয়ারি থেকে কাঁচা চামড়া ঢোকা যাবে না। আমরা অ্যাসোসিয়েশনগতভাবে আমাদের সকল মেম্বারকে আমরা চিঠি দিয়েছি, ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বলেছি যে 1 ফেব্রুয়ারি থেকে হাজারীবাগে কোনো অবস্থাতেই আর কাঁচা যেন না ঢোকে। তবে 31 জানুয়ারিতে কেউ কেউ রাতে যে তাদের এক্সপোর্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিছু চামড়া হাজারীবাগে ঢুকেছে। এটা কোয়াইট ন্যাচারাল, এটা একটা সিকোয়েন্সের মধ্যে দিয়ে যাবে। হয়তো কোনো কোনো ট্যানারি কিছু চামড়া 31 জানুয়ারিতে ঢুকেছে, সেটা কিছু বাড়তি ছিল, যেটা প্রক্রিয়া করতে সময় লাগবে। কাজেই এটার সাথে আমরা সম্পূর্ণরূপে একমত পোষণ করে বলতে চাই যে হাজারীবাগে 1 ফেব্রুয়ারি থেকে কাঁচা চামড়া ঢোকার কোনো চান্সই নেই। এক্ষেত্রে আমরা নিজেরা স্ট্যান্ড নিয়েছি এবং বলেছি যদি কেউ এইটা অমান্য করে তার বিরুদ্ধে ব্যবস্থা আমাদের অ্যাসোসিয়েশনগতভাবে আমরা ব্যবস্থা নেব। দরকার হলে তার সার্টিফিকেট ইস্যু করা বন্ধ করে দেব। কাজেই সেক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে আমরা এই স্পিরিটের সাথে আছি এবং আমরা সেটাও আশা করি। ধন্যবাদ জনাব মহিউদ্দিন আহমেদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব জালালউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে কারণে আসলে আমরা হাজারীবাগ থেকে সাভারে সরে যাচ্ছি বা সরে যাওয়া হচ্ছে, সেই কারণে অর্থাৎ দূষণ মুক্তি একটি ট্রিটমেন্ট ব্যবস্থা থাকবে সাভার কি প্রস্তুত? আমরা গত অনুষ্ঠানে হয়তো এই জিনিসটা বলেছিলাম যে না, প্রস্তুত নয়। আজকের যে খবর মোটামুটি প্রস্তুত। দুটো মডিউল দিয়ে তারা শুরু করেছে এবং মোটামুটি তারা প্রস্তুত। তবে ভিতরের খবরটা ওনারা ভালো বলতে পারবেন, যেহেতু ওনাদের অসডক তারা সেখানে নিয়োগ করেছেন কিনা, টেকনিক্যাল এক্সপার্ট তারা দেখছে কিনা ঠিক মতো ওই যে লিকুইডটা যাচ্ছে কিনা এবং সেই লিকুইডটা পরিশোধন ঠিক মতো হচ্ছে কিনা। প্রায় অভিযোগ থাকে যে ইটিপি আছে কিন্তু ইটিপি আসলে চালু থাকে না। সেই অভিযোগের উপরে কিন্তু কাজ হয়েছে, গভর্নমেন্ট কিন্তু কাজ করছে। রিসেন্টলি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট যে কন্ট্রাক্টর কাজ করছে এই ওয়েস্ট ওয়াটার উইদাউট ট্রিটমেন্টে নদীতে ফেলানোর জন্য যে খবরটা বেরিয়েছিল, তাদেরকে ফাইন করা হয়েছে, 50 লাখ টাকা ফাইন করা হয়েছে। হ্যাঁ, সুতরাং সতর্কবাণী কিন্তু আছে এবং এই চাইনিজ যে কোম্পানিটা কাজ করছে তাদেরকে
ভবিষ্যতে আরো বড় ফাইন করা হবে বলে তারা বলেও দিয়েছে। এটা আমার থেকে মাহিন সাহেব ভালো বলতে পারবেন, কারণ তারা সম্পৃক্ত হয়ে পারবে। যেটা মাহিন সাহেব, সর্বশেষ অবস্থা কি সাভারে? সাভারে সিএটিপির ক্ষেত্রে যেটা আমরা বলি যে তারা আমাদেরকে বেসিক শিল্প মন্ত্রণালয়ের সূত্রে তারা কনফার্ম করেছে দে আর রেডি, এবং আমরা দেখেছি, আমরা ওখানে ওয়েট ব্লুর কাজও শুরু করেছি। কিন্তু আমি আপনি ইন্টারাপ্ট করি, 15 দিন আগেও আমরা সংবাদপত্রের খবরে দেখেছি, টেলিভিশনের সংবাদে দেখেছি, যেখানে বলা হচ্ছে যে আনট্রিটেড ওয়াটার ওয়েস্ট নদীতে যাচ্ছে। এই প্রসঙ্গে আমি বলি সেটা হলো যে ট্রিটমেন্ট প্ল্যান্ট ওখানে আছে, যে যাদেরকে কনস্ট্রাকশনের কাজ দিয়েছে কিংবা ওই সিটিবি তৈরি করার কাজ দিয়েছে যে চাইনিজদের, তারা ভুলবশত ট্রিটমেন্ট না করে কোনো একজন হয়তো কর্মকর্তা ছেড়ে দিয়েছে। সেক্ষেত্রে শিল্প মন্ত্রণালয় তাদেরকে একটা বড় পানিশমেন্ট দিয়েছে। আচ্ছা, তো বড় পানিশমেন্ট দিয়েছে। এক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের সাথে আমাদের কথা হয়েছে যে ভবিষ্যতে এইরকম কোনো কর্মকাণ্ড যদি তারা আবার করে তাহলে সিরিয়াস একটা পেনাল্টি দেওয়া থাকবে, যেই পেনাল্টিটাই হলো গিয়া একটা তাদের জন্য প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে, যে ভবিষ্যতে যেন এরকম সিরিয়াস কোনো মিস্টেক না করে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জালালউদ্দিন আহমেদ। আপনার কাছে জানতে চাচ্ছি যে ওয়েট ব্লুর যে প্রক্রিয়া সেটা হাজারীবাগ থেকে আসলে চলে সাভারে যাবে, এর আগের কোনো প্রক্রিয়া আছে? আমরা একেবারেই যখন লবণ দিয়ে শুকানো হয় সেই প্রক্রিয়াটি আসলে আমাদের পোস্তাতে একটা ইনিশিয়াল একটা পোস্তাতে, বা ঢাকার বাইরে থেকে যখন কেনা হয় তখন লবণ দিয়ে নিয়ে আসা হয়, ইনিশিয়াল হয় পোস্তার যে কার্যক্রম। আমি যদি বলি পুরো সাপ্লাই চেনের প্রথম ধাপ যদি আমি বলি পোস্তার কার্যক্রম, সেটা কি আমরা কি সাভারের সাথে লিংক করতে পারছি না? না, এটা সরি, কারণ এই প্রজেক্টের সঙ্গে এই প্রজেক্ট লিংক আপ নেই, এবং পোস্তা হচ্ছে একটা 200 বছরের পুরনো কিন্তু আড়ত। এটা ভারতীয় উপমহাদেশের চিহ্নিত আড়ত একটা। এটা পুনে, মাদ্রাজের, ক্যালকাটা তারা মাল সরবরাহ হচ্ছে, আমরা কাঁচা চামড়া সরবরাহ করতো। যখন ট্যানারি এখানে হয়নি তখন থেকে কিন্তু এটা ছিল, সেই খাজা নবাবদের আমল থেকে। তো এই পোস্তাটা ইনক্লুড করার জন্য সেই সময় কিছু উদ্যোক্তা হাজারীবাগে ছিলেন, যারা ওই বিটিএ বা বিএফএলএল এর কর্মকর্তা হিসেবে ছিলেন না, যারা সচেতন, মাহিন সাহেব তখন হয়তো ছিলেন না, তারা কিন্তু চাইছিলেন যে পোস্তাকে ইনক্লুড করা হোক এবং বেশি বড় জায়গা নিয়ে ট্যানারিটা স্টেটটা করা হোক। কিন্তু সে সময় মানে এত তাড়াহুড়া করে 200 একর নিয়ে, এখন অবশ্য পরবর্তীতে আরো 200 একর নিচ্ছে, তখন হয়তো পোস্তাকে নেওয়া হবে এটা আমরা আশা করছি। কারণ পোস্তা কিন্তু ট্যানারি পলিউশনের মেন যে টিডিএস, টোটাল ডিজলভ সলিডটা, আচ্ছা, অর্থাৎ লবণের যে লবণাক্ততা, এটা ট্যানারির যে লবণাক্ততা মোর দ্যান 20,000 মানে ppm, এটা কিন্তু সমুদ্রের থেকেও বেশি, এবং যে ওয়াটারওয়েতে যাবে সেটা বিনাশ করতে করতে যাবে, গ্রিন আলগা এবং ক্রাস্টেসিয়া যেগুলো আছে শেষ করতে করতে যাবে। অর্থাৎ আমাদের এখন কিন্তু ঢাকা আপস্ট্রিমে চলে গেছে আমার ট্যানারি স্টেট। অর্থাৎ আগে শুধু নিম্ন বুড়িগঙ্গা, কামরাঙ্গি চরকে শেষ করেছে, এখন কিন্তু যদি আমরা ট্রিটমেন্ট ঠিক মতো না করি এটা কিন্তু টোটাল ধলেশ্বরী, কালীগঙ্গা সব শেষ করতে করতেই যাবে। সুতরাং এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে আমাদের। ধন্যবাদ জানাম মাহিন। আপনার কাছে জানতে, যখন সাভারে স্থানান্তরের কথা হচ্ছিল তখন একটা বড় বিষয় এসেছিল যে যখন এই টানানিগুলো স্থানান্তর করা হবে তখন এর সাথে যারা জড়িত শ্রমিকরা তাদের একটা যেমন স্বভাবগতভাবে তাদের স্বাভাবিকভাবে এই এলাকায় তাদের আবাসস্থল গড়ে উঠেছিল, তাদের আসলে আবাসিক এলাকাটাও কি সরিয়ে দেওয়ার ব্যাপার আছে। এটা কি আসলে পরিকল্পিতভাবে হয়নি আসলে? সেক্ষেত্রে আপনাদের সাথে যারা শ্রমিক জড়িত তারা কিভাবে? অন্য যে কোনো ইন্ডাস্ট্রি থেকে ট্যানারি শিল্পটা একটু ডিফারেন্ট, আমাদের গার্মেন্ট শিল্প বলি, অন্যান্য যে কোনো শিল্পর থেকে। এই সেক্টরে ট্যানারি ওয়ার্কাররা দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে আছে, এবং এখানে স্কিলের একটা বিশাল বিষয় আছে। একটু সামান্য পরিমাণ ভেরিয়েশনের কারণে পুরো চামড়া ডিস্ট্রয় হতে পারে, শেভিংয়ে, স্প্লিটিংয়ে বিভিন্নভাবে। কাজেই এই ট্যানারি মালিকরা তাদের নিজস্ব প্রয়োজনে তাদের এই স্কিল অপারেটরদেরকে সাথে করেই সেখানে নিয়ে যাবে। এখন যে জায়গায় আমরা নিয়ে যাব সেখানে আমাদের ইন্ডাস্ট্রিগুলোর যারাই আমাদের ওনার আছে সেটা তারই রেসপন্সিবিলিটি দাঁড়াবে, তার সার্ভাইভের জন্য, তার এক্সিস্টেন্সের জন্য এই সমস্ত স্কিল অপারেটরদেরকে নিয়ে যাবে। কারণ মাইগ্রেটিং অন্য যে কোনো সেক্টর থেকে অপারেটর কিংবা কেউ এসে এইখানে কাজ করতে পারবেন। এখানে এনভায়রনমেন্টের একটা ইস্যু আছে। যারা ট্যানারি শিল্পে কাজ করে এখানে অডর যে স্মেল আছে, সেই স্মেলটা অন্য কোনো সেক্টরের ওয়ার্কারদের নিয়ে আসলে সে চট করে সেটা অ্যাকসেপ্ট করে নেবে না। কাজেই এখানে আমাদের যে মালিক কিংবা শ্রমিক কিংবা এই এনভায়রনমেন্টের সাথে যারা বড় হয়েছে তারা বাদ দিয়ে অন্য কোনো এনভায়রনমেন্টের থেকে একটা ওয়ার্কার আসলেই যে সেটা আমরা নেব কিংবা সে থাকবে, এই আশা করা যাবে না। ধন্যবাদ আপনাদের। আমরা নেব একটি বিরতি।
আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলা। আজ আমরা আলোচনা করছি হাজারীবাগের সর্বশেষ অবস্থান নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন চামড়া বিশেষজ্ঞ জনাব জালালউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন। জনাব জালালউদ্দিন আহমেদ এবং জনাব মহিউদ্দিন আহমেদ মাহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জালালউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে মূল উদ্দেশ্য নিয়ে আসলে আমরা হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করা হচ্ছে, তার একটা বড় কারণ ছিল হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং আমাদের কমপ্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র এর একটা বড় কম্পোনেন্ট হচ্ছে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা সেন্ট্রাল ইপিটি বলা হচ্ছে। আরো কিছু আছে, যেমন যে পানি দিয়ে আসলে শোধন করা হবে এবং প্রচুর পানি লাগবে এই কাজে, সেটা কিভাবে ব্যবহার হচ্ছে এবং সেই যে পানি ব্যবহার করা হচ্ছে তার রিসাইক্লিং করা যাচ্ছে কিনা, সেই ব্যবস্থা কি আসলে সাভারের ট্যানারি পল্লীতে আছে কিনা বা এগুলো দেখেন। এই হাজারীবাগটাকে সাভারে নেওয়ার জন্য কিছু প্রিলিমিনারি কাজ আগে করা হয়েছিল। জি, প্রথমে একটা মাস্টার প্ল্যান করা হয়েছিল, একটা স্টাডি রিপোর্ট করা হয়েছিল, পরে পার্টিসিপেটরি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ইউনিটের মাধ্যমে নেওয়া হয়েছিল। সেই ইউনিটের একটা রিপোর্ট কিন্তু টেকনিক্যাল রিপোর্ট দিয়েছিল। সেই টেকনিক্যাল রিপোর্টে তারা স্পষ্ট কি করতে হবে, কি ইউজ হচ্ছে, কেন হবে না, সব ডিটেলস বলা ছিল। সেই রিপোর্টে বলা ছিল যে হাজারীবাগের ট্যানারিরা 100 কেজি চামড়া প্রোডাকশন করতে 100 কেজি পানি ইউজ করে। সরি, 100 কেজি না, 1000 কেজি ইউজ করে, 100% মোর দেন। তো এখন একটা ট্যানারিতে ইন্টারন্যাশনাল লতে বলছে একটা 1 কেজি চামড়া প্রোডাকশন করতে 35 থেকে 40 কেজি পানি লাগে। সেখানে আমরা কিন্তু 100 কেজি পানি ইউজ করছি। তো এই জিনিসটা বন্ধ করার জন্য তারা বিভিন্ন মেজারমেন্ট দিছে, কিন্তু আমার ফ্লো কিন্তু আপনার পিক আওয়ার অ্যান্ড লিন আওয়ার দুটো আছে। কোরবানির প্রথম 4 মাস চামড়া সংগ্রহের পরে যে চামড়া সংগ্রহ হয় এবং যেভাবে ধুমসে আপনার প্রোডাকশন শুরু হয়, তাতে পার ডে 450 টন মিটার কিউব পানি কিন্তু ডিসচার্জ হচ্ছে উইথ এফ্লুয়েন্ট মিক্সচার আর কি। তা এগুলোকে ট্রিটমেন্ট করার জন্য বলা হয়েছিল 4টা মডিউল লাগবে, 21,000 মিটার কিউবের লাগবে, 4টা মডিউল, পার মডিউলের ক্যাপাসিটি 5,400 মিটার কিউব। তা এখন তো হয়েছে দুটো। তো যেহেতু এখন 44টা বা 40টা ট্যানারি রিপোর্টে দেখলাম হয়েছে, তাদের ক্যাপাসিটি হয়তো এত হবে না, কিন্তু যখন 200 ট্যানারি বা 155 ট্যানারি যাবে তখন তার ক্যাপাসিটি কিন্তু ওইভাবে চলে যাবে। তখন কিন্তু এটা বিশাল একটা মহেরুহ। এটা নাকি ভাবছেন কিনা আপনারা? না, ওই 4টা মডিউলের 2টি শেষ হয়েছে আর 2টি অন দ্য ওয়েতে আছে। এগুলো আমরা যথারীতি সকলে যখন ওখানে কাজগুলো শুরু করব, মিনওয়াইল অনেকটা প্রায় অনেকাংশেই শেষ হয়ে গেছে। তা আমাদের ফুল কাজ শুরু হওয়ার আগেই সেগুলো হয়ে যাবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে বেসিক। এই যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা বসানো হচ্ছে, এটা একসময় দেখভাল করতে হবে আপনাদেরকে, যারা শিল্প প্লটের মালিকরা আছেন, সেই প্রস্তুতি কি নিচ্ছেন আপনারা? হ্যাঁ, আমাদের একটা কমিটি হবে এবং সেই কমিটির কাজ খুব শীঘ্রই উইদিন নেক্সট 2 উইকসের মধ্যে শুরু হবে। আমাদের একটা বোর্ড গঠন হবে মন্ত্রণালয় থেকে এবং ট্যানারি মালিকদের সমন্বয়। কথা আছে যে চাইনিজরা আমাদেরকে 2 বছর এটা সংরক্ষণ করবেন, 2 বছর পরে এটা আমাদেরকে বুঝিয়ে দেবেন। তো মিনওয়াইল আমাদের এক্সপার্টাইজটাও আমরা ডেভেলপ করব এবং তারপরে এই সিটিপি তো আমাদের কি দেখভাল করতে হবে, সিটির সম্পূর্ণ খরচ আমাদের কি বহন করতে হবে এবং সমস্ত ট্যানারি মালিকদেরকে অ্যাকর্ডিংলি ডিস্ট্রিবিউট করতে হবে। কাজেই সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে সিটিপিটাকে সম্পূর্ণরূপে আমাদের দেখভাল করার দায়িত্ব আলটিমেটলি আমাদের উপরই বর্তাবে। জনাব জালালউদ্দিন আহমেদ, সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট দেখভাল করবার মতো দক্ষ কর্মী বাহিনী বাংলাদেশে আছে কিনা? এমনি বিভিন্ন ফ্যাক্টরিতে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, কিন্তু সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট কি তার সাথে আলাদা কিছু পার্থক্য আছে নাকি ওই ধরনের দক্ষ লোক কি সম্ভব? এটা কিন্তু একই নেচারের ইফ্লুয়েন্ট যাচ্ছে। হাজারীবাগে যে ট্যানারি, সাভারে সেই ট্যানারি যাচ্ছে। অর্থাৎ ট্যানারি ইফ্লুয়েন্ট প্রায় 100 থেকে 113 রকমের কেমিক্যাল ইউজ হয় একটা ট্যানারিতে। এটা একই নেচারের, সুতরাং এখানে খুব একটা বেশি যে কমপ্লিকেটেড তা না, কিন্তু 14 রকমের ফ্যাক্টরি রিফ্লেন্ট কিন্তু না, এটা একই রকমের একই নেচারের। তো এখন যে এক্সপার্টাইজ আছে কিনা যেটা বলছেন, সত্যি কথা বলতে যে বাংলাদেশে এখন এক্সপার্টাইজ গ্রো করেনি, কিন্তু গ্রো করছে স্বাভাবিক হয়তো। এটা নতুন নেচারের জিনিস বাংলাদেশে হচ্ছে এবং প্রথম হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ট্যানারি মালিকরা ভাগ্যবান যে তাদের জন্য গভর্নমেন্ট এটা করে দিচ্ছে। অন্যান্য দেশে তো নিজেরাই করে নিতে হয়, যেমন আমাদের দেশেই হচ্ছে, যেমন ইপিআই ফার্মাসিউটিক্যাল, তারা পয়সা দিয়ে কমিটি গঠন করে বেসিকের মাধ্যমে করাচ্ছে, করে নিচ্ছে।
সেক্ষেত্রে আমি বলবো ওনারা ভাগ্যবান যে ওনারা পাচ্ছেন। তো সেটা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, 3 বছরের প্রজেক্ট 13 বছরে গেল কেন, সেটা দেখভাল করার লোক তো আমরা না, সেটা দেখভাল গভর্নমেন্টই বুঝবে। একটু একটু আমরা চামড়ার একটু আমরা হচ্ছে ফিনিশড লেদার করছি, কিন্তু আমাদের ফিনিশড প্রোডাক্টের কথা যদি বলি সেদিকে আসলে আমরা কি ভাবতে পারি কিনা, বা তার মানে কোথায় যেতে পারি? আপনি যদি দেখেন যে এই বছরের প্রথম দিবসে মাননীয় প্রধানমন্ত্রী তার একটা ঘোষণা দিয়েছেন, সেক্টর অফ দ্য ইয়ার এবছরে হলো লেদার। তো মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন যে লেদার কুড বি অল্টারনেটিভ এনি বৃহৎ সেক্টরের। আমি আগেই বলেছি যে আমাদের যে পার ক্যাপিটাল ইনকাম যেভাবে বাড়ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন 7.1 পাশাপাশি কাছাকাছি, প্লাস পার ক্যাপিটাল ইনকাম এখনই $1300। তো আমাদের যদি $2000 কাছাকাছি হয়ে যাবে উইদিন নেক্সট 4 to 5 ইয়ার। তো এক্ষেত্রে আমার দেশে একটা চামড়ার বাণিজ্য মানে লেদার গুডস এবং জুতোর বাণিজ্য হবে প্রায় 14,000 থেকে 15,000 কোটি টাকার লোকাল বাণিজ্য হবে, কারণ আমাদের সক্ষমতা উপার্জন করবে $2,000 এবং আন্তর্জাতিক বাজারেও আমাদের প্রায় $5 বিলিয়ন একটা মার্কেট আছে। এবং এগুলো করতে গিয়ে আমরা যদি করতে যাই, আমাদের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে প্রায় 10 লক্ষ লোকের নতুন কর্মসংস্থান। তো আমরা যদি দেখি যে কর্মসংস্থান এত বিশাল, এটা অন্য একটা অল্টারনেটিভ কোনো শিল্প এই মুহূর্তে আমাদের কাছে নেই। তো 10 লক্ষ লোকের কর্মসংস্থান, প্রায় $3 to 5 বিলিয়ন এক্সপোর্ট, প্লাস ডোমেস্টিক মার্কেট এত বিশাল, এই সবগুলো দিক বিবেচনা করে লেদার আমাদের জন্য, লেদার শিল্পটা সবচেয়ে অপরিহার্য একটা শিল্প হিসাবে বিবেচিত হবে। নতুন এই বিনিয়োগ হবে নতুন করে, শুধু লেদার এন্ড লেদার ইন্ডাস্ট্রিতে প্রায় $3 to 4 বিলিয়ন ইমিডিয়েট বিনিয়োগ, মানে 30,000 কোটি টাকার নতুন বিনিয়োগ হতে হবে এন্টারপ্রেনারদেরকে। সেক্ষেত্রে একক্ষেত্রে এভাবে বলা যেতে পারে, বিনিয়োগের ক্ষেত্রে যেখানে অলস তারল্য বসে আছে বাংলাদেশের সবগুলো ব্যাংকে, সেটারও একটা সমাধান হতে পারে নতুন বিনিয়োগে, এবং এমপ্লয়মেন্ট হতে পারে প্লাস এক্সপোর্ট হতে পারে। জালালউদ্দিন আহমেদ, বিনিয়োগের বাধা কোথায়? আমরা যদি বলছি ফিনিশড লেদার গুডসের কথা যদি বলে থাকি, যে সেক্ষেত্রে ডিজাইন একটা বড় বিষয় আছে, সেখানে আমার দক্ষ লোক আছে কিনা, বা এখানে যে পরিমাণ ক্যাপিটাল মেশিনারি ইনভেস্টমেন্টের দরকার আছে সেখানে আমাদের যারা এন্টারপ্রেনার আছেন তারা প্রস্তুত কিনা সেই অর্থে। কারণ আমরা আসলে শুধুমাত্র কাঁচা চামড়াই এক অর্থে এক্সপোর্ট করেছি, কিন্তু আসলে যে আমি যদি ফিনিশড প্রোডাক্ট করতে পারি তাহলে আসলে আমার ভ্যালু এডিশনটা অনেক বৃদ্ধি পায়। না, এখন কিন্তু ওই জিনিসটা নেই বাংলাদেশে, কাঁচা চামড়ার কথাটা নাই, ওয়েট ব্লুটাও নেই। ফিনিশড লেদারের কথা দশকে কিন্তু ফিনিশ হয়ে গেছে। না, অ্যাবসলিউটলি এখন ফিনিশ লেদারও থাকবে না। হ্যাঁ, সেটাই আমরা চাচ্ছি। ফিনিশ লেদারের 50% অলরেডি কিন্তু কনজিউম হয়ে যাচ্ছে এখানে, ফুটওয়্যারে চলে গেছে, লেদার গুডসে চলে গেছে। এটা 100% লক্ষ্যমাত্রা আছে আমাদের, এবং আমি মনে করি উইদিন কাপল অফ ইয়ার্সের মধ্যে এটা হয়ে যাবে। তখন আমরা লেদার এক্সপোর্ট করব না, এবং সেই ক্যাপাবিলিটি এবং সেই সক্ষমতা ওনারা অর্জন করেছেন অলরেডি। আমাদের যে ছাত্ররা আছে তারা কিন্তু অনেক এক্সপার্টাইজ, হ্যাঁ, অনেক ভালো, মোর দ্যান আমি মনে করি ইউরোপে তারা ভালো ভালো জায়গায় কাজ করছে। সুতরাং তাদের প্রবলেম হবে না। প্রবলেম যেখানে হচ্ছে সেটা হচ্ছে এখন শিফটিংয়ের যে প্রবলেম আমরা যেটা দেখছি, সেটা হচ্ছে প্রথমেই যে জিনিসটা করা উচিত ছিল সেই জিনিসটা করা হয়নি, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। এনাদের উপর একটা বার্ডেন দেওয়া হয়েছে, সেই বার্ডেনটা হচ্ছে হেভি স্ট্রাকচারাল ইন্ডাস্ট্রি করার জন্য তাদেরকে ডিজাইন অ্যান্ড ড্রয়িং দিয়ে বেসিক মানে এম্বার্গো দিয়েছে। এই এম্বার্গোটা দেওয়া উচিত হয়নি। তাদেরকে যদি বলতো বাবা তোমরা ওয়েট ব্লু করো, সেখানে গিয়ে স্টিল স্ট্রাকচার দিয়ে করো, কম খরচ করে করো, তাহলে এনারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যেতে পারতেন। এই বর্তমানের এই এম্বার্গোতে এনারা ওই ডিজাইন অ্যান্ড ড্রয়িং এর বা বেসিক ওই ডিজাইন ড্রয়িং ছাড়া কিছু বুঝবে না। আচ্ছা, প্রবলেমটা এখানে হচ্ছে। নালে যাই হোক, তবে শুরু হয়েছে, আমরা সেই আশাই করব যে শিফটিং আমরা পেয়ে যেতাম। শিফটিং যেহেতু শুরু হয়েছে, আশা করি আগামী হয়তো সপ্তাহখানেকে কিছু ডিসক্রিপেন্সিস থাকবে, কিছু বৈষম্য দেখা যাবে। তবে আমরা আশা করি যে বাংলাদেশের ট্যানারি শিল্প সাভারে আসলে ঘুরে দাঁড়াবে। জনাব মহিউদ্দিন আহমেদ মাহিন, আপনাকে ধন্যবাদ। জনাব জালালউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।